শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা 40। শীতল শুদ্ধর হাত ধরে টেনে বাড়ির ভেতর প্রবেশ করলো। পেছন পেছন প্রবেশ করলো বাকি ভাইরা। ড্রয়িং রুমে বসা চৌধুরী তিন কর্তা এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নিলেন। বউদের ওয়াশরুম অবধি পৌঁছানোর কথা থাকলেও কাউকেই বউ নিয়ে উপরে যেতে দেওয়া হলো না। সায়ন জোরাজুরি করে রাগ দেখালেও কাজ হলো না। অগত্যা বউদের ড্রয়িং রুমে রেখে তারা উপরে চলে গেল। অর্কও আর দাঁড়ালো না। শখের দিকে একবার তাকিয়ে বড়দের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো। একটু পরে রেডি হয়ে বরবেশে আসতে হবে। এখন আসতো না, তবে সীতারা ডাক অগ্রাহ্য করতে পারেনি। অর্কের সঙ্গে গেল হাসান, স্যান্ডি আর কামরান। তখন শখের রুমে নতুন বউদের শাওয়ার নিতে পাঠালো সিরাত। এ কথা শুনে চারজন একসঙ্গে ওয়াশরুমে ঢুকলো। বেশ বড়সড় ওয়াশরুমের স্পেস। ওয়াশরুমে ঢুকতেই নজরে পড়ে ইতালিয়ান মার্বেলের তৈরি দেওয়াল, পাথরের মতো ঠান্ডা টাইলস, চারদিকে বিস্তৃত ফ্রস্টেড গ্লাস পার্টিশন, যেটা অপালের মতো ঝাপসা। তার ভেতরে রেইন শাওয়ারের দেওয়ালে অ্যাম্বার লাইট নিস, যেখানে সুগন্ধি অয়েল আর নরম তোয়ালে সাজানো। বাম দিকে চকচকে ওক কাঠের ভ্যানিটি ইউনিট, আর তার ওপরে স্থাপিত ওভাল আকৃতির স্টোন বেসিন। বেসিনে কল থেকে বের হয় উষ্ণ পানির ধারা, যদিও এটা স্রেফ সাধারণত কল নয়, টাচ অ্যাক্টিভেটেড ডিজিটাল মিক্সার। আর চৌধুরী বাড়িতে প্রত্যেকটা ওয়াশরুমে প্রায় এক ডিজাইনের সঙ্গে রয়েছে আধুনিক সুব্যবস্থা। শখ, স্বর্ণ, শীতল ও ঐশ্বর্য গল্প করতে করতে হলুদ ওঠানোর কাজে লেগে গেল। সিরাত এসে যার যার ফেস ওয়াশ তোয়ালে পোশাক দিয়ে গেল। ফেস ওয়াশ মুখে ঘষতে ঘষতে গত রাতের অভিনয় নিয়ে কথা উঠল। সায়ন রুবাবের অভিনয় নিয়ে হাসতে শুরু করলো। একটু পরে সিমিন এসে ধমকে গেলেন, নতুন বউয়ের নাকি জোরে হাসতে নেই, মানুষ মন্দ বলবে। কিন্তু কেউ শুনল না। উনি চলে গেলে শীতল ওয়াশরুমের বালতি উপর করে তার ওপর বসলো। শখের দিকে তাকিয়ে কিছু ভেবে মিটি হেসে বলল, আপু তুমি কিন্তু ভুলেও ঠোঁটে লাল লিপস্টিক দিবে না। কেন? অর্ক ভাইয়ার পেট খারাপ হতে পারে। লিপস্টিকের সাথে ওনার পেট খারাপের কি সম্পর্ক? ও মা, সম্পর্ক থাকবে না? খাবে তো তোমার উনি, তাই না? এ কথা শুনে শখ লাজুক হেসে একটা মারলো শীতলকে। পানি ছুঁড়ে দিল এক মগ। বোনকে লজ্জা পেতে দেখে শীতল খিলখিল করে হেসে এবার স্বর্ণকে বলল, আপু কাল সকালে কয়টায় ডেকে দিব? ফজরের আগে নাকি পরে? স্বর্ণ বোনের শয়তানি বুঝে জবাব দিল না। ফেস ওয়াশ দিয়ে পুরো মুখ ধুয়ে তাকালো বোনের দিকে। স্বর্ণকে জবাব দিতে না দেখে শীতল পুনরায় বলল, আপু বলো, তোমাদের ডাকার জন্য আমাকে তো জেগে থাকতে হবে, তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না? আরে লজ্জার কিছু নেই, বলো বলো। স্বর্ণ এবার ঘুরে দাঁড়িয়ে শ্যাম্পুর বোতল থেকে এক গাদা শ্যাম্পু শীতলের মাথায় ঢেলে দিল। ঘষা দিয়ে ফেনা তৈরি করে পিরামিডের মতো করে রেখে দিল। দেখতে এবার কার্টুন কার্টুন লাগছে। তাকে দেখে শখ আর ঐশ্বর্য হেসে ফেলল। হাসলো স্বর্ণও। তবে স্বর্ণের হাসির কারণ একটু ভিন্ন, আর সেটা হলো শীতলের কাঁধ, গলায় থাকা কিছু দাগ। পাজিটা অন্যকে পচাচ্ছে ঠিকই, কিন্তু নিজের দিকে খেয়াল করছে কি? ছোট হয়ে খুব তো অন্যের বাসর ঘর নিয়ে মজা নিচ্ছে, অথচ বাসরের আগেই তার গায়ে বাসরের চিহ্ন ফুটে আছে। সে যদি এখন বলে, লজ্জার সামনেই আসবে না, মুখ কাচুমাচু করবে, দূরে দূরে থাকবে। কথা ভেবে স্বর্ণ আপাতত কিছু না বললেও কেন জানি ভীষণ হাসি পেল। ঠোঁটে মিটি হাসি এঁটে শীতলের মুখে গলায় হলুদ তুলতে সাহায্য করলো। সে জবাব দিচ্ছে না দেখে শীতল বোনের দিকে চোখ তুলে তাকালো। চোখাচোখি হওয়াতে শীতলের হয়তো
টনক নড়ল। সে তড়াক করে উঠে শাড়ির আঁচল ঘুরিয়ে নিয়ে গলা ঢেকে নিল। ইস, বেমালুম ভুলেই বসেছি এটার কথা। তখন ঐশ্বর্য মিটিমিটি হেসে বলল, ফজরের আগে বা পরে স্বর্ণকে কেন ডাকবে শীতল? আমাদেরও বলো, আমরাও শুনি। বোনকে এক দফা লজ্জা ফেলার সুযোগ মিস করলো না শীতল। সে দাঁত বের করে হেসে জবাব দিল, বিয়ের পরদিন সকালে ডাকাডাকের কাজ করে ননদ ভাবিরা। আরো কত কিছু শিখিয়ে দিতে হয়, আমিও দেব। আমি তো সম্পর্কে আপুর যা, তাই না আপু? শখ এবার বিস্ময় ভরা সুরে বলল, কি কাজ করতে হয় আর কি শিখিয়ে দিবি তুই? শীতল শয়তানি হেসে বলল, মেজো মায়ের ছোট মায়ের বিয়ের কথা মনে আছে? আমরা সবাই বিয়ে খেতে গেলাম না? আমি দেখেছি বিয়ের পরদিন সকালে ঘটা করে নতুন বর বউ গোসল করানো হয়। শখ ঐশ্বর্য একে অপরের দিকে তাকিয়ে আরেক দফা হেসে উঠল। তখন স্বর্ণ বলল, ডাকতে হবে না। তোর জাদ্রেল ভাই যদি বাঁচিয়ে রাখে আমি একাই উঠতে পারবো। এই আপু, তুমি কি ভয় পাচ্ছ শায়ন ভাইয়াকে? পাচ্ছি। কাকে, ভাইয়াকে নাকি তার আদরকে? দুটোই। স্বর্ণের কথা শুনে বাকি তিনজন অট্টহাসিতে ফেটে পড়ল। সিরাত এসে ধমক দিয়ে গোসল সারতে তারা দিল তাদের। রেডি হতে হবে, সময় কি আর বসে আছে? বকা শুনে একে একে ফ্রস্টেড গ্লাস পার্টিশনে গিয়ে গোসল সারলো। ভেজা কাপড় ধুয়ে বালতিতে রাখলো। এগুলো পরে মেলে দেওয়া হবে। রেডি হতে হবে বিধায় কেউ শাড়ি পরলো না। চুল শুকানোর কাজে লেগে গেল। শীতল গোসল সেরে আজ শোয়া হয়ে সিলিং এর নিচে বসলো। ঝটফট ফোন হাতে তুলে রং ঢং করে কয়েকটা ছবি তুলে শুদ্ধকে পাঠিয়ে দিল। মিটিমিটি হাসতে হাসতে মেসেজ করলো, বিয়ের গোসল ডান, নতুন বরের অপেক্ষা। সঙ্গে সঙ্গে মেসেজ সিন হলো, যা সচরাচর হয় না। তবে কি ফোন হাতে নিয়ে বসেছিল? কিছু টাইপ হচ্ছে দেখে শীতল অধীর আগ্রহে তাকিয়ে রইল। তখন টুং করে মেসেজ এলো, ওয়েট করছি। কেন? শাওয়ার নিব। কেবল নিলাম। তাতে কি? আবার নিবি? পারবো না। কেন? ভাইয়েরা সবাই সবার বউকে কোলে নিল, আপনি নিলেন না? আর কি ইচ্ছে হতে পারে? আমার কি ইচ্ছে হতে পারে না আমার বরের কোলে চড়ার? যেহেতু নেননি, আমিও আর আপনার ধারের কাছে যাব না। কে বলল নিব না? নিবেন নাকি? কখন শুনি? নিবেন নাকি? কখন শুনি? সুযোগ বুঝে। কত সেকেন্ডের জন্য শুনি? বউ যতক্ষণ চাইবে। শিওর? শিওর। শাওয়ার নিতে হবে, জলদি আসা হোক। আজ একা নেওয়া হোক। আসতে বলেছি না বলছি। খুব সাহস বেড়েছে না? ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে। দিন পেরিয়ে রাত আসবে। ভাবিরা তোকে একা রেখে যাবে আমার রুমে। রাত গভীর হবে, আমিও ওরা থাকবো রুমে। তা মনে আছে তো আজ আমাদের কি রাত? যে পুরুষ নিজের বউকে কোলে নিতে পারে না, তার মতো দুর্বল পুরুষের কাছে আমি যাব না। আমি দুর্বল? লাস্ট মেসেজ সিন করে শুদ্ধ অফলাইন চলে গেল। শীতল দাঁত দিয়ে নাক কাটতে কাটতে ভাবুক হয়ে বসে রইল। কি বলতে কি বলে ফেললো? সে কি সেই দুর্বলের কথা বলেছে নাকি? এখন কি করে বোঝাবে এটা ওই দুর্বল না? মুখ গোমড়া করে ফোন রেখে আসে। আগে চুল শুকিয়ে নিল, মেকআপ দিয়ে সাজবে না, তবে ড্রেস চুল পরিপাটি করে দেওয়ার জন্য দুজন মেয়ে আসবে। ওনাদের রুমে পাঠানোর আগে সে তারা তড়িঘড়ি রুমে এলেন। মেহমানরা ভিড় বাড়ার আগে চারজনকে সামনে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন। শখ মায়ের হাতে খেতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। সীতারাও বুক চাপা কষ্ট চেপে মেয়েগুলোকে খাইয়ে দ্রুত বেরিয়ে গেলেন। উনি যেতেই সামসৃজন হাজির হলো, তাদের হাতে বই জাতীয় কিছু। তারা নাচতে নাচতে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শীতল পুনরায় শিখিয়ে দিল চার দুলাভাইদের থেকে কিভাবে টাকা হাতাতে হবে, যদিও গোপনে। কদিন থেকে ট্রেনিং দিচ্ছে সে। শর্ত একটাই, তাকেও ভাগ দিতে হবে। তিন মাথা যুক্তি পরামর্শ করছে দেখে কেউ বিরক্ত করল না, শুধু শুনে গেল তিন পাজির কথা। তখন সায়ন স্বর্ণকে ফোন করে বেশ আদুরে সুরে ডাকলো, জান। বিজি? না, একটু আসি। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে, গ্যাস্ট্রিকের ব্যথা বোধহয়। ওষুধ খাও, বাল খাও। রুমে মানুষ আছে?
ও আচ্ছা শোন, শামসুজ্জানের হাতে ক্যাটালগ পাঠালাম, 4 জন দেখে চুজ করে কেমন ডেকোরেশন চাস। কিসের ডেকোরেশন? বাসার ঘরের? আমাদের দেখতে হবে কেন? তোমরা ঠিক করো। পারবো না, আমরা বাসার ঘর নষ্ট করার প্রস্তুতি নিচ্ছি, তোরা কর। শীতল ছনের ফোনের সাথে কান লাগিয়ে শুনছিল কথা, এক পর্যায়ে খিলখিল করে উঠল। তার হাসির শব্দ শুনে শায়ন বলল, আর এক পাগলি হাসছে কেন? দাঁত খুলে পা কেটে যাবে তো। তাছাড়া শুদ্ধ কি ফোকলা বউ নিবে? আচ্ছা যান, যারা ফোকলা তারা ঠিকঠাক কবুল বলতে পারে তো, নাকি দাঁতের ফাঁক দিয়ে কবুল বেরিয়ে যায়? শীতল ততক্ষণে সরে গেছে, বিছানায় বসে গড়িয়ে গড়িয়ে হাসছে দেখে শায়ান ফিসফিস করে বলল, জান, বনু কি শুনে ফেললো নাকি? হুম। শায়ান এবার খুক খুক করে হাসলো, তারপর গলা খাকারি দিয়ে রুবাবের উদ্দেশ্যে বলল, সামান্য একটা শর্ট নিয়েছিলাম বলে তোর মামা কত কথা শোনালো। এই দেখ, বান্ডিল বান্ডিল কিনে এনেছি। এই সাহারিয়ার সায়ন গরিব না রে, গরিব না। যা, অফার দিলাম, কার কয়টা লাগবে নিয়ে যা। যাওয়ার আগে বলে যা, সাদা পায়জামার নিচে কোন রংটা পরবো। পিঙ্ক নাই না? মানে মেয়েরা গোলাপি পুকি জিনিস পছন্দ করে, স্বর্ণ বোধহয় পুকি জামাই পছন্দ করবে। পিঙ্ক কালার পরো। আজ রাতে এমনিতেই মেলা এনার্জি লস হবে, তোকে মেরে আপাতত এনার্জি লস করতে চাচ্ছি না। তুইও না নতুন বর। চল আয়, মিলেমিশে ভদ্রতার ভান করি। এ কথা শুনে রুবাব সায় দিল, তারপর সবগুলো শর্ট হাতড়ে নিজের ঠোঁটে চিমটি চিমটি কাটতে কাটতে কিছু একটা ভাবলো, তারপর বিজ্ঞের মতো জবাব দিল, সাদার নিচে কালোটা ফুটবে ভালো। ব্র্যান্ডের জিনিস পরবা, মানুষ না দেখালে চলে, কালোটাই পরো। সায়ন কটমট করে তাকিয়ে রুবাবকে কিছু না বলে স্বর্ণকে বলল, কার কোন ডেকোরেশন পছন্দ মেসেঞ্জারে জানা, একটু পরে লোক আসবে রুম সাজাতে। দেরি করিস না, আমি তোর ভাইকে একটু সাইজ করি ততক্ষণে। এ কথা বলে কল কেটে দিল। রুবাব দৌড়ে খাটের এক কোণে দাঁড়িয়ে সমানে চেঁচাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। ছোটবেলার মতো দুই ভাই মারামারি করতে লাগলো। আপনার সংসার আমি করব না, ঘৃণা করি আপনাকে। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি নিকৃষ্ট, খারাপ, জীব জানোয়ারের থেকেও অধম আপনি। উক্ত কথাটি বলে কি আর হাউমাউ করে কাঁদতে লাগলো। ছুতে গেলেই সে এসব শুরু করে, কিল ঘুষি খামচি কোনোটা বাদ রাখে না। তবে বিশেষ মুহূর্তে এমন কিল ঘুষি খামচি খুব একটা খারাপ লাগে না বোরাকের। সে বরং বউয়ের ছেলে মানুষে ভেবে হাসি মুখে গ্রহণ করে। এমনিতেই আগের মতো কাছে টানে না, তবে সপ্তাহে 1 দিন যাও টানে। এভাবে রিয়্যাক্ট করে এমন তো না যে প্রথম স্পর্শ করছে, তবুও রোজকার এসব কাহিনী ভালো লাগে না। বিয়ে করা বউয়ের সাথে জড়াজড়ি কিসের? নিজের চাহিদা মিটিয়ে যখন ফ্রেশ হয়ে এলো কিয়ারা, তখনও নিশ্চুপ হয়ে শুয়েছিল। আজ সকালে এনে দেওয়া শপিং শুয়েও দেখেনি, সেগুলো বের করে সে নিজে বলল, থ্রি-পিস যা ছিল ফেলে দিয়েছি, এবার থেকে সবসময় শাড়ি পরবে। শাড়ি পরা নারী আমার একটু বেশি পছন্দ। প্রায় দিন এমন করে দেখে বুড়াকো কিছু বলল না। পাস্তা আনিয়ে খেতে খেতে বলল, শুনলাম চৌধুরীরা 3 পুত্রের বিয়ের অনুষ্ঠান একসাথে করবে, যাবে নাকি বান্ধবীর বিয়েতে? এ কথা শুনে কিয়ারা কান্না বন্ধ হয়ে গেল। সে অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে ভেজা গলায় জিজ্ঞাসা করলো, কার বিয়ে? তোমার ফ্রেন্ড শীতলের সঙ্গে সায়ন, স্বর্ণ আর রুবাব ঐশ্বর্যেরও বিয়েও একসাথে সারবে। রুবাব? কোন রুবাব? নাগরকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? নাকি আমার মুখ থেকে শুনতে চাচ্ছ? কিয়ারা শোয়া থেকে উঠে বসলো, গায়ে চাদর জড়িয়ে পুনরায় শুধালো, বলুন, কোন রুবাবের কথা বলছেন? শীতলের ফুফাতো ভাই রুবাবের কথা বলছেন বোধ হয়। কবে বিয়ে? কার সাথে বিয়ে? বলবো না। কিয়ারার বুকে চাদর আঁচড়ে ধরে নিচে নামলো, উতলা হয়ে বোরাকের পা ধরে বসে পড়লো, অসহায় সুরে কাঁদতে কাঁদতে বলল, বলুন না প্লিজ, রুবাব কি ওই মেয়েটাকে ভালোবাসতো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? কবে বিয়ে ওদের? আমি যাব, নিয়ে চলুন না আমায়। কিয়ারার মনে হলো তার দম আটকে আসছে। গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা মানুষটার বিয়ে, তাকে তো জানানো হলো না। মনের কথা, লুকানো ভালোবাসা হলো
মানুষটাকে ভালোবাসে সে, খুব ভালোবাসে। বুরাক একটা কথার জবাবও দিল না। বারবার অনুরোধ করলেও না। কিয়ারা অসহায় হয়ে থম মেরে বসে রইল। হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। তার কান্না দেখে বুরাকের কেন জানি পৈশাচিক আনন্দ হলো, বেশ গর্ব হলো নিজের ভালোবাসাকে নিজের কাছে আটকে রাখতে পেরে। সত্যি বলতে ভালোবাসার মানুষকে ধরে রাখতেও ভাগ্য লাগে। এদিক থেকে ইয়াসির হেরে গেছে, আর সে জোর করে হলেও তার ভালোবাসাকে জিতে নিয়ে জয়ী হয়েছে। মনে মনে এসব ভেবে ওষ্ঠে হাসি এঁটে টিভিতে হিন্দি গান ছেড়ে দিল। গানের সাউন্ড বাড়িয়ে দিল, নিজেও সুর মেলাতে লাগলো। অতঃপর জরুরি কল আসায় রেডি হয়ে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সারাদিন পেরিয়ে ফিরল রাত 11টায়। বউটাকে কাঁদতে দেখে বেরিয়েছিল তাই মন ভালো করতে অনেকগুলো চকলেট আর গোলাপ ফুল এনেছে। সেগুলো হাতে নিয়ে রুমে ঢুকে দেখে কিয়ারার দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। তার এনে দেওয়া শাড়ি দিয়ে ফাঁস দিয়েছে। এত ঘৃণা মনে, এত জেদ। সকালেই না ভালোবাসা পাওয়া নিয়ে গর্ব করলো সে, অথচ দিন পেরিয়ে রাত নামতেই না নামতেই কিয়ারা তাকে এভাবে হারিয়ে দিল। তার গর্ব ধুলোয় মিশিয়ে দিল। তাহলে ইয়াসির নিজের অধিকার ছেড়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলো এ পরিস্থিতিতে, তাই বলেছে। নতুবা দিন শেষে পেয়েও হারিয়ে ফেললো কেন? হতভম্ব বোরাক যখন দ্রুত শাড়ি কেটে কিয়ারাকে নামালো, তখন কিয়ারা প্রাণহীন দেহ মাত্র, গলায় ফাঁসের দাগ, মোটা দাগ, জিহ্বা দাঁত গেথে আছে, হাত পা বরফের ন্যায় ঠান্ডা। সে কত করে ডাকলো কিন্তু শুনলই না পাষাণ মেয়েটা। তবুও সে দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেল। তখন জানা গেল মেয়েটি আর নেই এবং সে 1.5 মাসের প্রেগনেন্ট ছিল। এ কথা শুনে বুরাক যেন পাথর বনে গেল। প্রাণহীন কিয়ারার পা জোড়া ধরে হাউমাউ করে কেঁদে মাফ চাইলো, ফিরে আসার কত অনুরোধ করলো, তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তবে শেষ মুহূর্তে কিয়ারার মৃতদেহ বাবা মায়ের কাছে পৌঁছে সত্যটা জানিয়ে ফেরার পথে বোরাক অ্যাক্সিডেন্ট করে। এটা যে কাঙ্ক্ষিত সুইসাইড করার চেষ্টা বুঝতে বাকি নেই কারোর। তারপর থেকে বোরাক হসপিটালেই ছিল, ক্ষণে ক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। অতঃপর ডাক্তারদের সব চেষ্টা বৃথা করে আজ সকালে সেও না ফেরার দেশে চলে গেল। কিয়ারা ফাঁকি দিল, সেও বেহায়ার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে তারই পিছু নিল। কি অদ্ভুত ভালোবাসা! পৃথিবীর মানুষ চলে নিজ নিয়মে, আর যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে। কেউ কারো জন্য থেমে থাকে না, সময় পরিস্থিতি থামতে দেয় না। শূন্য নিজেও শূন্য স্থান পছন্দ করে না, প্রকৃতি হিসাব ভুলে না। সব মিলিয়ে যা যার প্রাপ্য কৃতিত্ব সব মিলিয়ে মিশে একাকার হবে। শূন্যের হিসাবে একটি সংখ্যা বসে পূর্ণ হবেই। সেই হিসেবে আজ 14ই নভেম্বর, একই দিন, একই বার, একই দেশ, ঘড়ির কাঁটাটাও চলছে এক নিয়মে। অথচ পরিস্থিতির নিয়ম নির্মম করাঘাতে বোরাকের লাশ নিতে ইয়াসির নিজে গেছে হসপিটালে। অপেক্ষা করছে বিশ্বস্ত সহকারীর লাশ নেওয়ার জন্য। এই লাশের নামটা ছিল বোরাক। মানুষটা যখন আর নেই, নামের কদরই বা আর কে করবে? এদিকে বোরাক আর কিয়ারার জার্নি যেখানে শেষ, অন্যদিকে আজকের দিনে চৌধুরী নিবাসে চলছে সুখের মাতাম। 4 জোড়া দম্পতির মধুর মিলনের মৌসুম, পূর্ণতার শুভক্ষণ। কারণ ওই একটাই, পৃথিবীর মানুষ চলে যায় যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে। সময়ের হিসাবে বহমান জীবনের গতিপথের অনুসরণ করবে। ঘড়িতে সময় 1টা বেজে 13 মিনিট। সময়ের সঙ্গে সঙ্গে আমন্ত্রিত মেহমানরা উপস্থিত। বেড়েছে হই হুল্লোড়। বাগানের মাঝখানে উঁচু করে তৈরি করা হয়েছে রাজকীয় স্টেজ। চোখ ধাঁধানো সৌন্দর্যমণ্ডিত স্টেজে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকার মতোই। গোল্ডেন ফ্রেমের অর্কিড আর টকটকে লাল গোলাপের ফুলঝুরি দিয়ে সাজানো চারপাশ। আধুনিক রুচিসম্মত ডেকোরেশন দেখে সকলে চৌধুরীদের রুচির প্রশংসা করতে বাধ্য। তারা যে ছেলেমেয়ের বিয়েতে দিল খোলা মনে অর্থ ব্যয় করছে সেটা বলার অপেক্ষা রাখে না। স্টেজের মাঝখানে ক্রিস্টাল সিংহাসন,
নতুন বর বউ জোড়ায় জোড়ায় বসবে এখানে। সিংহাসনের পেছনের দিকে উম, ছোট বড় কাচের লণ্ঠন। যাওয়ার আসার জন্য রয়েছে লম্বা ওয়াকওয়ে, কার্পেটের ওপর পাপড়ি ছড়ানো রাজপথ। এর পথ দিয়ে প্রবেশ করবে চার দম্পতি। স্টেজের নিচু আসনে বসে আছেন অতিথিরা। সারি সারি চেয়ার পেতে বসার ব্যবস্থা করা হয়েছে। অনেকে বসে গল্পে আড্ডায় মেতেছে, কেউ বা ছুটেছে ফুড কর্নারের দিকে। বর বউ যেহেতু আসেনি, সুযোগ বুঝে পেট ঠান্ডা করে নিচ্ছে। বাগানের ডান পাশে তৈরি করা হয়েছে বিশাল লাইভ ফুড কর্নার। এদিকে ধোঁয়া উঠছে লাইভ কাবাব স্টেশন থেকে। সেখান তৈরি হচ্ছে চিকেন মালাই, রেশমি ও বিফ সিক কাবাব। কাবাবের গ্রানে মোমো করছে চারিপাশ। আরেকদিকে ব্যবস্থা করা হয়েছে লাইভ পাস্তার। মাঝবয়সী এক শেফ অতিথিদের পছন্দ মতো পাস্তা রেডি করে দিচ্ছে। এর পাশে ফুচকা স্টল, টক ঝাল মিষ্টি মিশ্র 4 রকমের পানি দিয়ে ফুচকা খাচ্ছে নানান বয়সী গেস্ট। বিশেষ করে একটু বেশি ভিড় করেছে মেয়েরা, বেশ মজা করে খাচ্ছে ফুচকা। খাবারের মান যথেষ্ট ভালো, এই নিয়েও আলোচনা হচ্ছে। এসবের পর মেইন বাফেতে টেবিলে সাজানো। সেখানে রয়েছে কাচ্চি, রোস্ট, রেজালা, চাইনিজ ডিশ, সালাদ, ডিম, ডিপস আর এসব সোনালি ঢাকনাওয়ালা হিটারের সাজানো। গেস্টরা নিজেদের মতো তুলে নিতে পারবে। এর অপর পাশে বেশ বড়সড় ডেজার্ট জোন, যেখানে চকলেট ফাউন্টেন টপ টপ করে পড়ছে আর বাচ্চারা পছন্দসই ফল ডুবিয়ে মজা করে খাচ্ছে। চকলেট মুখে মেখে একাকার। পরনের ড্রেস নষ্ট হচ্ছে, তবুও থেমে নেই, খেতেই হবে চকলেট বলে কথা। ডেজার্ট জোনের সঙ্গে লাগোয়া আরেকটি স্টলে মিঠাই আইল্যান্ড, রসমালাই, লালমোহন, বসুন্ধরা কাস্টমাইজড কাপ কেক সাজিয়ে রাখা। এর থেকে একটু দূরে পানীয়র ব্যবস্থা রয়েছে। সেখানে মিন্ট, লেমনেড, স্ট্রবেরি ফিজ, ব্ল্যাককারেন্ট মিক্সড সব কাচের আলো ঠাসা কাউন্টারে রাখা। আর অন্য পাশে কফির বার। সময় যত বাড়ছে, মানুষের সংখ্যা তত বাড়ছে। নামি দামি অনেকজন গেস্ট হিসেবে এসেছে। মেহমানরা বসে আছেন দেখে সারাফাত চৌধুরী ছেলেদের পুনরায় তাড়া দিলেন। বকলেনও ইচ্ছে মতো। যেখানে বউরা সেজেগুজে রেডি, সেখানে ছেলেরা এখনো নামেনি। বউয়ের মেকআপ কি তারা করছে? ছেলে মানুষের রেডি হতে এতক্ষণ লাগে? পৃথিবীতে আর মানুষ বিয়ে করেনি নাকি? ওরাই একা বিয়ের পিঁড়িতে বসছে। এত বকে যখন কাজ হলোই না, তখন সাফওয়ান চৌধুরী দোতলায় ছুটলেন। গিয়ে দেখলেন তিনজন জমিয়ে গল্প করছে। হুড়মুড়িয়ে ওনাকে আসতে দেখে শায়ন বলল, চাচ্চু, আমাদের কি লজ্জা পাওয়ার ভান করতে হবে? মুখে রুমাল ধরে রাখবো? কতক্ষণ রাখবো, টাইম বলে দাও। এ কথা শুনে সাফওয়ান চৌধুরী হতবাক হয়ে বললেন, তোরা কি লজ্জা পাচ্ছিস? একেবারেই যে পাচ্ছি না তা না, নতুন বর হিসেবে একটু একটু পাচ্ছি আর কি। আরে বেটা, ছেলে মানুষের আবার কিসের লজ্জা? আমিও তো রুবাবার শুদ্ধকে এটাই বোঝাচ্ছি, কিন্তু ওরা বলল একটু লজ্জা না পেলে নাকি শাহাদাত চৌধুরী বউ দিবে না, তাই ভান ধরার রিহার্সাল করছিলাম। একথা শুনে সাফওয়ান চৌধুরী হেসে ফেললেন। নজর ঘুরিয়ে তাকালেন তিন ছেলের দিকে, মুখ ভরে হাসলেন, তবে কিছু বললেন না। ছেলেরা বড় হলে বাবারা মুখের ওপর প্রশংসা করতে পারে না, করলে ছেলেরা লজ্জা পায়। তবে বিপরীতে কিছু বলার আগেই নিচ থেকে পুনরায় ডাক ভেসে এলো। উনি ওদেরকে নিয়ে নিচে নামলেন। সায়ন, শুধু, রুবাব তিনজনের বরের বেশে ড্রয়িং রুমে সারাফাত চৌধুরীর সামনে দাঁড়ালো। লম্বা চওড়া তিন সুদর্শন যুবককে দেখে চোখ জুড়িয়ে এলো সারাফাত চৌধুরীর। মনে মনে যা বলেন আজও সেটাই বললেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক। ছেলেরা ছোট থাকতেও যখনই একসাথে নিয়ে বের হতেন, তখন প্রায় অনেকেই ছেলেদের দিকে তাকিয়ে থাকতো, সুন্দর সুন্দর বলতো, আদর করে কাছে রাখতে চাইতো। ঘুরে বাড়ি আসতে না আসতেই দেখা যেত ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে। পরে একদিন শুক্রবারের নামাজ পর
মসজিদের এক ইমাম ওনাকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। বলা বাহুল্য, এখনো যখনই ওনারা মনে হয় কোনো পোশাকে ছেলে বা মেয়েদের একটু বেশি ভালো লাগছে, তখনই উনি এই দোয়া পড়েন। মুখ স্থির, চোখ স্থির, অথচ মনে মনে দোয়া জপে ফেলেন। আজও তাই করলেন। এরপর উনি সবার প্রথমে সায়নের মাথার পাগড়ি পরিয়ে মুখে মিষ্টি তুলে দিলেন, একটু পানি খাইয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন, হাসি মুখে শুভ বিবাহের শুভেচ্ছা জানালেন। ছাড়তে গেলে কেন জানি সায়ন ছাড়ল না, ওভাবে দাঁড়িয়ে রইল। মুখে কিছু বলল না, কিচ্ছুটি না। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে ছেলেটা কি খুব কষ্ট পাচ্ছে আপন বাবা মার জন্য? পাওয়াটাই তো স্বাভাবিক। সায়ন বুকের সাথে লেগে গেছে দেখে সারাফাত চৌধুরীও ছাড়ানোর চেষ্টা করলেন না, বরং বাঁধন শক্ত করলেন। বিড়বিড় করে আওড়ালেন, আব্বা, আমার আব্বা যান। সায়ন চোখ বন্ধ করে চুপ করে রইল। ভয়ও পেল, ঝরঝর করে কেঁদে ফেলার ভয়। সারাফাত চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে বোঝালেন, এতদিন ছায়া হয়ে পাশে ছিলেন, থাকবেন। সায়ন মৃদু মাথা নেড়ে সরে দাঁড়ালো। একইভাবে উনি শুদ্ধকেও পাগড়ি পরিয়ে দিলেন, মিষ্টি মুখ করিয়ে বুকে জড়িয়ে নিলেন। ছেলেরা বড় হয়ে গেলে বুকে জড়ানো এই মুহূর্তটুকু সহজে আসে না। ছেলেরাও বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে না। আজ সুযোগ বুঝে সারাফাত চৌধুরী শুদ্ধকে বুকে জড়িয়ে নিলেন, বললেন, বাবার প্রতি অভিমান জমিয়ে রেখো না মাইসান। তোমাদের দাম্পত্য জীবনে অনেক অনেক দোয়া রইল। শুদ্ধ মৃদু মাথা নাড়িয়ে সরে দাঁড়ালো। উনি এবার রুবাবের সামনে দাঁড়ালেন। ছেলেটার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি জোড়া মেঝেতে স্থির। তারও তো বাবা নেই। এই বিশেষ দিনে নিজের হাতে পাগড়ি পরিয়ে দোয়া করে বুকে জড়িয়ে নেওয়ার মানুষটা ওই অন্ধকার কবরের বাসিন্দা। বাবাকে ছাড়া, বাবার দোয়া ছাড়া তাকে আরেকটা শুভ কাজ সারতে হবে। সারাফাত চৌধুরী হাসি মুখে আরেকটা পাগড়ি রুবাবের মাথায় পরিয়ে দিতেই ছেলেটার বুকের সঙ্গে লেগে গেল। সবাইকে চমকে দিয়ে রুবাব ঝরঝর করে কেঁদে ফেলল। উপস্থিত সবাই কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন। রক্তে মাংসে গড়া প্রতিটা মানুষের জীবনে গোপন কিছু অপূর্ণতা থাকে, না পাওয়ার আফসোস থাকে। এটা যেমন সবাই দেখে না, দেখলেও বোঝে না। ছেলেটা ভালো চাকরি করে, ভালো পরিবারের ছেলে, অনেক কষ্টে ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে। অবশ্যই এটা খুশিরই সংবাদ, কিন্তু এই খুশির দিনে বাবা নামক ছায়াটা তার মাথার উপর নেই। বাবা থাকলে এ দিনটি হয়তো অন্যরকম হতো, পরিপূর্ণ হতো। এদিকে শতরূপা চৌধুরীও রান্নাঘরের এক কোণে কেঁদে লাল হওয়া চোখে দেখলেন রুবাব তার মামার বুকে কত স্নেহের সাথে ধরে আছে মামাকে। বাবার জন্য রাখা শূন্য সেই আসনটা মামাকে দিয়ে পূর্ণ করার কি নিদারুণ চেষ্টা তার। সৌভাগ্য করে ভাইদেরও পেয়েছেন, যারা ওনার স্বামীর বিয়োগের পরও সব দিক থেকে মনোবল, শক্তি, সাহস জুগিয়ে আসছেন। তখনই নতুন বর এসেছে, রব উঠল। চৌধুরী গিন্নিরা নতুন বরকে মিষ্টি মুখ করিয়ে গাড়ি থেকে নামানোর জন্য ছুটলেন। মূল ফটকে গিয়ে দাঁড়ালে দরজা খুলে আগে কামরান, স্যান্ডি, হাসান নামলো। এরপর নামলো অর্ক। তখন একে একে সায়ন, শুদ্ধ, রুবাব এসে অর্কের আরেক পাশে দাঁড়ালো। অর্ক এ বাড়ির জামাই, তাই তাকে দিয়েই কাজ শুরু হলো। শাহাদাত চৌধুরী এগিয়ে এসে স্বর্ণের রিং, গলার চেইন আর হাতের ওয়াচ পরাতে গেলে অর্ক শুদ্ধর দিকে তাকালো। এসব তার পছন্দ না, অর্কের দৃষ্টি বুঝে। তখন শাহাদাত চৌধুরী হাসতে হাসতে বললেন, তাকিয়ে লাভ নেই, তোমার বন্ধুকেও পড়তে হবে, এজন্যই সব কটাকে এখানে দাঁড় করিয়েছি। এরপর অর্কের সঙ্গে বাড়ির ছেলেদেরও নতুন বরের মতো সাদরে গ্রহণ করা হলো। যদিও এটা বড়দের গোপন প্ল্যান ছিল, এত মানুষের ভেতরে কিছু বলা ঠিক হবে না ভেবে তারা আপাতত চেপে গেল। চারজন একে একে হেঁটে আসার সময় আচমকা সকলে চেঁচিয়ে উঠল। সিটি বাজালো। পেছনে ঘুরে তাকাতে তাকাতেই যার যার সহধর্মিণী বাম পাশের জায়গা দখল করে দাঁড়ালো। তাদের পায়ের সঙ্গে
পায়ের সঙ্গে পা মিলিয়ে সঙ্গে হাঁটতে লাগলো চারজন। ঘাড় ঘুরিয়ে পাশে তাকালেই ক্যামেরাম্যান ক্লিক ক্লিক শব্দে ছবি উঠাতে লাগলো। বউদের আগমন যে এভাবে হবে তারা জানতো না, ভাবেনি এমন ভাবেও হতে পারে। সচরাচর বর স্টেজে থাকে, বউ একটু পরে আসে। তারা ভেবেছিল এমন কিছুই হবে, কিন্তু এখানে ঘটলো উল্টো কিছু। আর এই উল্টো কিছু ঘটানোর কারিগর সিরাত। ওনার মতেই যার সঙ্গে আজীবন পথ চলতে হবে, চলতে ইচ্ছুক, তাহলে শুরু থেকে পথ চলার সঙ্গী হতে সমস্যা কি? এদিকে চার বরই থমকে দাঁড়িয়ে গেছে বউ বেশে, যার যার প্রিয়সীকে দেখে। কারো মুখে কোনো কথা নেই, তবে এক একজনের চোখে মুখে মুগ্ধতা ঝরে পড়ছে। শখ, স্বর্ণ, শীতল ঐশ্বর্য, কারো মুখে ভারী মেকআপ নেই, অতিরিক্ত সাজ নেই, তবুও তাদের ড্রেস আপ, পরিপাটির লোক, চোখের কাজল আর হালকা লিপস্টিকে অনিন্দ্য সুন্দর লাগছে। সায়নের কালো শেরওয়ানির সঙ্গে মিলিয়ে স্বর্ণর পরনে সাদা কাজের কাজের গোল্ডেন লেহেঙ্গা, শুদ্ধকে অফ হোয়াইট শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শীতলের পরনে অ্যাশ কালারের লেহেঙ্গা, রুবাবের ব্লু শেরওয়ানির সঙ্গে ঐশ্বর্যের পরনে ডার্ক রেড লেহেঙ্গা, অর্কের অলিভ কালার শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শখের পরনে ব্লাশ পিঙ্ক লেহেঙ্গা। ড্রেস আপ চমৎকার ভাবে মিলিয়ে তারা আশেপাশে অনেক মানুষের ভিড়, তাদের দৃষ্টি স্থির ওদের চার জোড়ার দিকে। তাই কেউ কিছু বলল না, পুনরায় পথ চলতে লাগলো। সবার বড় সায়ন, তাই সায়ন, স্বর্ণ, এরপর শুদ্ধ, শীতল, এরপর রুবাব, ঐশ্বর্য, তারপর অর্ক, শখ। তারা ধীরে সুস্থে হেঁটে স্টেজে উঠে বসলো। কয়েকজন ক্যামেরাম্যান এসেই ছবি তুলতে থাকলো। উপস্থিত মেহমানরা বর বউ দেখতে ব্যস্ত। সবার মুখে একই কথা, চার জোড়াকে ভালো মানিয়েছে। রাজ্যটক যেন ঘরে ঘরে বিয়ে করলো, এখন টিকে থাকলেই হয়। এত কথা, এত মানুষ, এত আয়োজনকে অগ্রাহ্য করে স্বর্ণ হঠাৎ ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। চোখাচোখিও হলো দুজনের। তখন সায়ন নিচু স্বরে বলল, এত মানুষের ভিড়ে বউয়ের দিকে তাকিয়ে শান্তি পাচ্ছি না। এইটুকু বলে থামলো, তারপর পুনরায় বলল, তোকে মন ভরে দেখার সময়টুকু দিস জান, প্লিজ। স্বর্ণ দৃষ্টি সরিয়ে নিল। ঠোঁটের কোণে মুচকি হাসি। ঘটা করে জিজ্ঞাসা করতেও হলো না তাকে দেখতে কেমন লাগছে, তার আগে সায়ন তার জবাব দিয়ে দিল। এতক্ষণ শীতল দৃষ্টি নত রাখলেও এবার আর চোখে তাকালো শুদ্ধর দিকে। সে বাধ্য বলতে মানতে বাধ্য, তার বিশুদ্ধ পুরুষ আসলে সুপুরুষ, সুদর্শন পুরুষ। তবে এত সুদর্শন হওয়া ভালো না, নজর লাগে। কিন্তু এখন কি করা যায়? একথা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলো তার আঙুলের ভাঁজে কেউ আঙুল গুজে দিয়েছে। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো, বুঝলো পাশে বসা মানুষটার কাজ, যদিও তাদের হাতটা ঘোমটার বাড়তি কাপড়ে ঢাকা, কেউ দেখতে পাচ্ছে না, পাবেও না। তখন শুদ্ধ হাতের বাঁধনটা শক্ত করে ধীরে লয়ে বলল, কাছে ডাকলে সে আসে না, আমার কথা শোনে না, সে যেন আমার দিকে না তাকায়। তার তাকানোর উপর নিষিদ্ধ ঘোষণা হলো। কথা শুনে শীতল কোনো মতো হাসি আটকালো। মুগ্ধ নয়নে দেখলো অফ হোয়াইট পাগড়ি পরা প্রেমিক পুরুষটার দিকে। সাহেব তার হাতটা দখলে নিয়েছে, আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে। এখন বড় বড় কথা বলা হচ্ছে, ভালোবাসবে, তবে মুখে স্বীকার করবে না, করতেও হবে না। সে এমনই থাকুক, গোপনে এভাবে ভালোবেসে যাক। সে এতেই খুশি, এতেই সুখী। শুধু শীতলের পরের আসনে ঐশ্বর্য, রুবাব বসেছে। রুবাব পাশে বসা নার্ভাস ঐশ্বর্যের দিকে তাকালো, ফিসফিস করে বলল, বর পছন্দ হয়েছে ম্যাম। রুবাবের কথা শুনে ঐশ্বর্য তাকালো, ঠোঁটে হাসি এঁটে অকপটে জবাব দিল, ভীষণ। কথা শুনে রুবাবে ফিক করে হেসে ফেলল, চমৎকার সেই হাসি। ঐশ্বর্য চোখ ভরে দেখলো, এই মানুষটাকে হাসতে দেখতে ভালো লাগে তার, খুব আনন্দ হয় যখন মানুষটা হাসে। ইচ্ছে করে এক পৃথিবী সুখ কুড়িয়ে এনে মানুষটার পায়ে সঁপে দিতে।
মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎই তার নজর গেল অর্ক। শখ অর্কের দিকে। শখ কাচুমাচু করে বসে আছে দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। খুব নার্ভাস। তার মনের অবস্থা বুঝে অর্ক মুখের কাছে হাত নিয়ে গলা খাকারি দিল। নিচু স্বরে শুধালো, ভয় পাচ্ছো? মানে? আমিও পাচ্ছি। আসলে জীবনে প্রথমবার তো, ভয় পেও না। আমরাই তো। শখ মাথা নিচু করে নিল, দৃষ্টি রাখলো হাতের চড়ির দিকে। মনের ভেতর চলছে আকাশ কুসুম ভাবনা। যাকে এতদিন ভাইয়ের বন্ধু ভেবে সম্মান করে এসেছিল, আজ তার নামে পাশে নিজের নাম বসাতে হবে। তার সঙ্গে পথ চলতে হবে, বিপদের সঙ্গী হতে হবে, সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে, আপন ঘর ছাড়তে হবে, প্রাণপ্রিয় বাবা মা চাচা চাচি সহ কলেজের ভাই বোনদের ছেড়ে যেতে হবে অন্যের বাড়িতে। নিজের হাতে সাজাতে হবে আরেকটা সংসার। তখন চাইলেও আর যখন তখন ছোট ভাই বোনের জ্বালাতে আর রুমে হামলা করবে না। এটা কিনে দাও, ওটা কিনে দাও, পেয়ারা মাখিয়ে দাও, এসব বায়না ধরবে না। কোথাও কোনো আকাম করে সে মার খাওয়া থেকে বাঁচানোর রিকোয়েস্ট করবে না। রুমে এসে দেখবে না কেউ খাবার ভর্তি ঝুড়ি দিয়ে গেছে। এই কাজটা সচরাচর শুদ্ধ ভাই করে। দেশের বাইরে গেলে যত দামেরই জিনিস হোক বলবে না এটা তোর, বরং বিছানার উপর রেখে চলে যাবে। এমন জিনিস আনবে যা পছন্দ হবে। সায়ন ভাই হুটহাট রুমে এসে চুরি হাত ধরিয়ে দেবে না। তাকে কিছু খেতে দেখলে হাত থেকে কেড়ে এক কামড় খেয়ে ফিরিয়ে দেবে না। রোবাব ভাই দুষ্টামি করবে না। মাস শেষে বাবার থেকে হাত খরচ পায়, আবার ভাইরাও দেয়। মামা চাচিরা জানে সে মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই নিজেরা বুঝে নেন। এখনো তার জামা কাপড় মা চাচিরাই পছন্দ করে আনে। আজকের পর থেকে এসব কিছুর পরিবর্তন আসবে, বরং তাকে নজরে রাখতে হবে তার সংসারের প্রতি, সংসারের মানুষের প্রতি। এসব কথা ভাবতে ভাবতে শখের চোখে দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। দম বন্ধ করা অনুভূতি বুকে নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। 4টে বিয়ে পড়াতে হবে বিধায় কাজী সাহেব অনেকক্ষণ আগেই চলে এসেছে। লেখালেখির পর্ব শেষ করেছেন। ইতোমধ্যে বিয়ের আসল কাজই হচ্ছে বিয়ে পড়ানো। তাই বিয়ে পড়ানোর কাজটাই আগে সম্পূর্ণ করা হবে। সায়নকে দিয়ে শুভ কাজটা সূচনা হলো। এতদিনের অপেক্ষা, এত ঝট ঝামেলার পর সকলের উপস্থিতিতে স্বর্ণের শুভ কাজটা সম্পূর্ণ হলো। তবে সায়ন মনে মনে শুধু জপে গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় পুরুষটাকে পাওয়ার জন্য এত ব্যাকুলতা, চঞ্চলতা, সব মিলে প্রিয় পুরুষকে হারানোর ভয়ে হসপিটালে এক প্রকার জেদ করে বিয়ে করা শীতল নতুন করে শুদ্ধ নামে কবুল পড়ল। একবার বিয়ে করেছে, কবুলও পড়েছে, তবু অনুভূতি যেন একই রকম। কান্নারত ভেজা স্বর আর কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। ইচ্ছে ছিল শুধুর বউ সাজবে। আজকে সে শখটা পূরণ হলো। এরপর এলো রোবাব ঐশ্বর্যের পালা। ঝলসানো দেহের মেয়েটাকেও যে এত ভালোবাসা যায়, আগলে রাখা যায়, তাকে হারানোর ভয়ে ডুকরে কাঁদা যায়, এটা রুবাবকে না দেখলে জানতো না সে। যে পুরুষ পাগলের মতো ভালোবাসতে জানে, তার জন্য জীবন কোরবান। তার জীবনে ভালো কিছু নেই বললেই চলে। এত অপূর্ণতার মাঝে রুবাব তার জীবনে এসেছে সন্ধ্যা প্রদীপ হয়ে। এ কথা ভেবে সময় নিল না ঐশ্বর্য। অধীর আগ্রহে দম আটকে বসে থাকা রুবাবের কলিজা ঠান্ডা করে বলে ফেলল, কবুল, কবুল, কবুল। এবার কাজী সাহেব এলেন অর্ক আর শখের কাছে। ওনাদের দেখে শখ অসহায় চোখে আশেপাশে তাকালো, চোখ বুলিয়ে মাকে খুঁজলো। আগে ভয় পেলে মায়ের আঁচলটাই আঁকড়ে ধরতো। মেয়ে ভয় পাচ্ছে দেখে সীতারাত বুকের ভেতর আগলে নিতেন। এখনো তো ভয় পাচ্ছে, তাহলে কোথায় সেই মমতা মাখা আঁচল? সামনে নেই কেন মা? বোনটা ভয় পাচ্ছে বুঝে 3 ভাই তড়াক করে উঠে দাঁড়ালো। স্বর্ণ, শীতল, ঐশ্বর্য গিয়ে একসাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো কাঁপতে থাকা শখকে। 3 ভাইও দ্রুত পায়ে এগিয়ে গেল বোনের দিকে, আগলে নিল যত্ন করে।
ভাইদের পেয়ে শখ ফুপিয়ে কেঁদে উঠল। মেয়ে কাঁদছে দেখে তিনজাই স্টেজে উঠে এলেন, বোঝালো না কাঁদতে, শুভ কাজে কাঁদতে নেই। বেচারা অর্ক দেখে গেল, কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। এরপর কাঁদতে কাঁদতে শখ অর্কের নামের সঙ্গে নিজেকে জুড়ে দিল। দুরু দুরু বুকে স্বামী রূপে কবুল করলো অর্ককে। ফটো ফটো তোলা চললো। বেলা গড়িয়ে যাচ্ছে, ক্ষুধাও পেয়েছে বিধায় তাদেরকে খেতে বসানো হলো। হই হই করে খাওয়া দাওয়া হলো, হাসি ঠাট্টা হলো। শামু সৃজন বরদের জুতা চুরি করতে না পেরে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। তাদের কান্নার চোটে টিকতে না পেরে নতুন নতুন বরেরা যার যার জুতো খুলে তাদের হাতে ধরিয়ে দিল। তারপর টাকা দিয়ে জুতা ছাড়িয়ে নিল। নতুবা এই এই হা আজকে আর বন্ধ হতো না। এই নিয়েও খুব হাসাহাসি হলো। এভাবে সময় গড়িয়ে শখের বিদায়ের ঘন্টা বেজে উঠল। যাওয়ার কথা উঠতেই শখের চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল। ঠিক তখনই কামরান হাসানোর গলা জড়িয়ে করে হাউমাউ করে কেঁদে উঠল। স্যান্ডিও গালে থুতু লাগিয়ে কান্নার অভিযোগ করলো। তাদের কান্নার অভিনয় যা ছিল, কোথা থেকে আজম এসে মরা কান্না জুড়ে দিল। শখ নিজের কান্না ভুলে তাদের দিকে তাকিয়ে রইল। সায়ন তখন শখকে বুকের একপাশে আগলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রাতটুকুর ব্যাপার, সকালে ঘুম থেকে উঠতেই দেখবি আমরা হাজির। শখ মৃদু মাথা নাড়ালো। যতই কাঁদবে বলে মনস্থির করুক, বাবা মায়ের অসহায় দৃষ্টি দেখে পুনরায় কেঁদে ফেলল। সাফওয়ান শাহাদাত চৌধুরী বুকে আগলে নিলেন। চাচিরা নিজেরা কাঁদতে কাঁদতে তাকে কাঁদতে বারণ করলো। বোনরা কাঁদছে। এত কান্নাকাটির মাঝে শুদ্ধ আর অর্কের চোখাচোখি হলো। শুদ্ধ কিছু বলতে গেলে অর্ক বন্ধুকে জড়িয়ে ধরলো, বলল, জানি তো তোর বোন নয়, কলিজা নিয়ে যাচ্ছি, ভরসা রাখ বন্ধু, আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করব। শুদ্ধ মৃদু হাসলো, তার চোখ জোড়া লাল হয়ে উঠেছে। ঘাড় ঘুরিয়ে তাকালো বোনের দিকে। শখটা সায়নের বুকে হামলে পড়ে খুব কাঁদছে। তার দেখে সায়নের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। রুবাব কাঁদছে। দুই ভাইকে পেলেও শুদ্ধকে না পেয়ে খুঁজলো। সায়ন দেখিয়ে দিলে ধীরে ধীরে এলো শুদ্ধের কাছে। মুখ ফুটে কিছু বলতে পারলো না দেখে শুদ্ধ বোনকে বুকে জড়িয়ে নিল। আলতো হাতে চোখ মুছে দিল। মাথায় একটা চুমু খেয়ে আদুরে সুরে বলল, কাঁদে না, সাবধানে যাও, নিজেও ভালো থেকো, অন্যদেরও ভালো রেখো। হুম, আমরা ভাইরা সবসময় তোমার পাশে আছি। কথা বলতে বলতে শুধু শখকে অর্কের গাড়িতে তুলে দিল। অর্ক সবার থেকে বিদায় নিয়ে পাশে বসলো। শখ জানালা দিয়ে হাত বাড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। অশ্রুসিক্ত ঝাপসা চোখে দেখে গেল তার প্রিয় পরিবারকে, দম্ভের সঙ্গে দাঁড়িয়ে থাকা চৌধুরী বাড়িটাকে। মেহমানরা চলে যাচ্ছে একে একে। মেয়ে বিদায়ের পর বাড়িটা কেমন জানি মিয়ে যায়। শখ চলে যাওয়ার পর বাড়িটা যেন থমকে গেছে। বাড়ির প্রতিটা সদস্য এখনো অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে রাস্তার দিকে। মেয়ে তো নয়, যেন এক একজনের কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। আর শখ এমন একটা মেয়ে, টেবিল ভর্তি খাবার থাকার পরও তাদেরকে যদি শুধু শাক ভাত দেওয়া হয়, সে সেটা দিয়ে খেয়ে উঠবে, তবুও মুখ ফুটে বলবে না তাকে কেন মাছ মাংস দেওয়া হলো না। কিছু এনে দিলে বলবে না পছন্দ হয়নি। পছন্দ যদিও না হয় বুঝতে দেবে না। অন্য বাড়ির মেয়েরা চাচিদের সঙ্গে কত ঝগড়া করে, খোঁচা মারামারি করে, আর এই বাড়িতে যা মাকে বলতে পারে না বাড়ির মেয়েরা, সেটা সিরাতকে বলে। কারণ সিরাত বন্ধুর মতো মিশে তাদের সঙ্গে। সবাই মন খারাপ করে যখন ভেতরে যাবে তখনই অর্কের গাড়িটা ফিরে এলো। কি হলো জানার জন্য সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্ক নেমে এলো। সকলে চিন্তিত মুখে দেখে জানালো তারা সবাই ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তখন অর্কের মা গাড়ি থেকে নেমে সারাফত চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ভাই, আপনার ছেলে মেয়েদের আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এত ভাই বোনদের মাঝে বড় হয়ে হঠাৎ একা হয়ে যাচ্ছে, এজন্য বৌমা কষ্ট পাচ্ছে। আপনাদের বাসার মতো আমাদের বাসায় এত মানুষ নেই, আরো নার্ভাস হয়ে যাবে মেয়েটা। কথা শুনে সারাফত চৌধুরী
ছোট ভাইদের দিকে তাকালেন। এরপর তাকালেন 3 ছেলের দিকে। ছেলেগুলো হচ্ছে ঘাড়ত্যাড়া, উনি যা বলবে তারা উল্টো কাজ করবে, তাই ছেলেদের হয়ে সিদ্ধান্ত নিলেন না, বরং তাদেরকে বললেন যাবে। তাদের জবাবের আগে অর্কের মা হাসি মুখে পুনরায় বললেন, কিছুক্ষণ থেকে না হয় চলে আসবে, পথ তো আর বেশি দূরে না। শুদ্ধ সায়নের চোখাচোখি হলো, দুজনে ঠোঁট চেপে ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। সীতারাও বললেন যেতে, তাহলে স্বর্ণ শীতলর ভালো লাগবে। তবুও ছেলেরা খাম্বার মতো দাঁড়িয়ে আছে দেখে সিরাত বিরক্ত হলেন। বিরক্ত নিয়ে বললেন, হ্যাঁ রে শুদ্ধ, এ সায়নকেও বলিহারি যায়। তোদের কি শখ আহ্লাদ বলে কিছু নাই? ইয়াং ছেলে বলে এত অলস হলে চলে? বাড়িতে বাইক আছে, নতুন বউ আছে, সুযোগ পেয়েছিস, যা ঘুরে আয়। ওইদিকে রুম সাজানো এখনো বাকি, ফিরতে ফিরতে কমপ্লিট হয়ে যাবে। মেজমার কথা শুনে শুদ্ধ একবার তাকালো শীতলের দিকে। শীতলের চোখ জোড়ায় আনন্দ ঝলঝল করছে। সে আবার বাইকে ঘুরতে পছন্দ করে কিনা তার সঙ্গে বের হওয়ার সুযোগ পেলেই হয়। অগত্যা সিদ্ধান্ত নেওয়া হলো, নতুন বর বউরা বাইকে করে ঘুরতে যাবে। ঘুরে তারপর যাবে অর্কদের বাসায়। শুদ্ধ সায়নের বাইক আছে, রুবাবার অর্কের বাইকেরও ব্যবস্থা হয়ে গেল। সায়নের বাইকে স্বর্ণ, শুদ্ধর বাইকে শীতল, রুবাবের বাইকে ঐশ্বর্য, আর অর্কের বাইকে শখ। শখের ঠোঁটের কোণে এখন মিষ্টি হাসি। তাকে হাসতে দেখে অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্ল্যান তাহলে সাকসেস হলো। বউটাকে কাঁদতে দেখে মনে হচ্ছিল আজই দম আটকে মারা যাবে। অতঃপর শুদ্ধ, বাকি বন্ধুরা, আজম, সাম্য, সৃজনরা গাড়িতে উঠে বসলো। গাড়ি বেরিয়ে গেল। শুদ্ধরাও একে একে বের হলো। তাদেরকে দেখে দেখে অর্কের মা হেসে চৌধুরী বাড়ির সদস্যদের দিকে তাকালেন, বললেন, ছেলে মেয়েগুলো ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা যদি সুযোগ না দেই তাহলে কিভাবে হবে? ঘুরে এলে ওদের মনও ভালো হবে। আজ যদি ফিরে না আসতাম, আপনাদের মন খারাপ থাকতো, বাকিরাও মন মরা থাকতো, এতে কি ভালো হতো? আমরা যা করি বা করছি সবই তো ওদের ভালো রাখার জন্য, তাই না? বেআইন, এবার আমাকেও যে যেতে হবে। আমার 4 ছেলে নতুন বউদের নিয়ে বাড়ি যাবে, তাদেরকে বরণ করতে হবে তো, নাকি? নিজের কথা শেষ করে অর্কের মা চমৎকার করে হাসলেন। সহধর্মিণীর কথায় সহমত জানালেন অর্কের বাবা। ওনাদের মন মানসিকতা দেখে উপস্থিত সকলে মুগ্ধ হলেন, বুঝলেন শুদ্ধ কেন বারবার এটা বলেছিলেন। অর্কের বাবা মায়ের চিন্তা ধারা দেখে আপনা আপনি সম্মান চলে আসে, আর গাছ ভালো হলে ফল ভালো হবে, এটা স্বাভাবিক। অতঃপর শখকে নিয়ে সবার মনে যা চিন্তা ছিল অনেকটাই কমে এলো। সীতারা, সিমিন, সিরাত একে একে অর্কের মাকে জড়িয়ে ধরে নতুন করে বিদায় দিলেন।